আব্দুল সাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুল এবং প্রত্যাশা স্কুল, মিঠুপুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা থেকে পরিচালিত এই অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবকবৃন্দু এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু সকলের প্রতি আমার অন্তর থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা 2022 সালে এই প্রতিষ্ঠাটা স্থাপন করছি। 2024 সাল 2 বছর আমরা আমাদের সফলতা আমরা পাড়ি দিতে সক্ষম হয়েছি এবং 2025 সালে আমরা পা দিতে যাচ্ছি। এই আলোকে 2024 সালে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মারফতে আমাদের যে প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো আমরা একটু আপনাদেরকে অবগত করব আর প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানাবো। আমাদের বাচ্চাদেরকে কিভাবে আমাদের লালন পালন করতে হবে, বাচ্চাদেরকে কেন লালন পালন করতে হবে, এই বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে এবং জানতে হবে। আমরা যদি সচেতন এবং জানতে পারি এবং আমরা যদি এই কাজগুলা সঠিকভাবে করতে পারি, সফলতা এবং সার্থকতা সবচেয়ে বেশি আসবে অভিভাবকদের। এই কারণে অভিভাবকদের এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা খুবই জরুরি। কারণ কি, আমরা একসময় স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, আমাদের জন্য আমাদের স্যার ম্যাডাম এবং অভিভাবক আমাদেরকে বিভিন্ন মেসেজ দিয়েছিল। আমরা এই মেসেজগুলো কিন্তু কোনো কাজ করি নেই, কোনো কাজ করি নেই। আজকে দেখেন আমরা কিন্তু সফলতার কি ছোঁয়া পাইনি। আমরা একইভাবে যারা আমাদের স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে, তারাও কিন্তু এখন তারা এই জিনিসটা বুঝে না এবং বুঝতেছে না। কিন্তু আমরা অভিভাবক তো বুঝি, কিন্তু আমাদের বুঝার পরে যদি আমরা বাস্তবে রূপ না দিতে পারি, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। কারণ কি, এই জায়গাটা আসলে বক্তৃতা দেওয়ার মতন জায়গা নয়, এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আমরা শুধু বক্তৃতা দেব, আপনারা শ্রোতা হয় শুনবেন আর শুনে চলে যাবেন, এটা নয়। এই জায়গাটা এমন একটা জায়গা, শিক্ষাগুরুর জায়গা। এখানে বলবো, প্রশ্ন করবো, উত্তর নেব এবং সমাধান টানবো, তবে সম্ভব আমাদের এই জায়গাটার সফলতা অর্জন করা। যে বিষয়টা হলো, আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা পড়ালেখা করাবো কেন, এটা আমাদের জানতে হবে। যেমন বলুন, আমাদের সঞ্চয়, আজকের সঞ্চয় আগামীতে আমার কি দুর্দশার সহযোগিতা। যেমন আমার সন্তানটাকে আমরা সঞ্চয় করি কি জন্য? আমরা আজকে সঞ্চয় করছি 2, 4, 5, 10 লাখ টাকা সঞ্চয় করলাম। এই সঞ্চয়টা আমরা যখন বিপদগ্রস্ত হবো, রোগে আক্রান্ত হবো, তখন এই সঞ্চয়টা আমরা কিন্তু আমাদের কাজে লাগাবো। কারণ হচ্ছে আমরা আমাদের রোগ মুক্ত করার জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে। তাতে কি হবে, আমাদের অর্থটা দিয়ে আমাদের কাজে লাগাইতে হবে। এইরকম আমাদের সঞ্চয়টা আমরা যখন বৃদ্ধ হব, তখন আমরা আর উপার্জন করতে পারবো না। তখন আমাদের উপার্জন করার সক্ষমতা থাকবে না। আমাদের কি করতে হবে, আমাদের সন্তানেরা তখন উপার্জন করবে। এই সন্তানেরা আমাদের পিছনে অর্থ ব্যয় করবে, শ্রম ব্যয় করবে। যদি আমাদের সন্তানটাকে সুভাবে সঠিকভাবে তৈরি না করতে পারি, এই সন্তানটা কিন্তু আমাদের জন্য সে তখন সঞ্চয় আর থাকবে না। কেন সঞ্চয় থাকবে না? কারণ তার ইনকাম সোর্সটা যদি খুবই কম হয়, তার পরিবার হবে, তার বউ সন্তান হবে, তখন দেখা যাচ্ছে তার পরিবারের জন্য সে অর্থ ব্যয় করবে, যা তার পিতামাতাকে সে ছেড়ে দেবে। কারণ একটা, সবাই তার সন্তানটাকেই ভালোবাসে। পিতামাতার চেয়ে কাকে ভালোবাসে বলেন তো? নিজেদের সন্তানটাকে ভালোবাসি না আমরা? যেমন আপনি আপনার সন্তানটাকে ভালোবাসেন, সন্তানের জন্য করেন, আমিও এক সময় আমার সন্তানের জন্য করবো, এই ছাত্রছাত্রীরাও তাদের সন্তানের জন্য করবে। তখন কোনো পর্যায়ক্রমে আমরা কি যাবো, সরে যাব। একটা গেমের কথা কিন্তু অনেকে জানে, ফেসবুকে বিশেষ করে আপলোড দেওয়া ছিল। এই গেমটা হলো এমন, আপনার জীবনে 10টা লোক, প্রয়োজনীয় লোক আপনি বেছে নেবেন। এরকম শেষে যে আপনার সন্তানটাকেও কাটতে হয়, স্বামীকে রাখতে হয় শেষ জীবনে, কিন্তু প্রতিটা লোকেই তার প্রিয়জনটাকে কাছে রেখে যায়, পিতা মাতাকেও সে রাখে না। এই কারণে বললাম, আমাদের সবচেয়ে বড় জিনিসটা হলো
আমাদের সন্তান, এই সন্তানটা মানুষ করতে পারলে অর্থ যদি সঠিকভাবে আয় করতে পারে সে আমাদের জন্য সে ব্যয় করতে পারবে। এই কথাটা মাথায় রাখবেন আপনারা আপনাদের। এখন কথা হলো আমার সন্তানটা আমরা জানি কত বছর লালন পালন করলে একজন সন্তান উচ্চশিক্ষিত হবে এবং তার সমস্যা থাকবে না, এটা আমাদের জানতে হবে। যেমন আমরা বলি 17টা ক্লাস যদি একটা বাচ্চা পড়ালেখা করতে পারে, 17টা ক্লাস, কটা ক্লাস? 17টা, মানে 1 থেকে ইন্টার পর্যন্ত 12টা, অনার্সে 4টা, মাস্টার্সে 1টা, 17টা ক্লাস। একটা বাচ্চা যদি 17টা ক্লাস পড়ালেখা করতে পারে, জীবনে ওকে আর কি করা লাগবে না? কৃষি কাজ করা লাগবে না, অন্য অন্য কাজ করা লাগবে না। দেখা যাচ্ছে ছোট্ট একটা জব, বড় জব যদি পায় সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এই 17টা ক্লাসের জন্য আপনাদেরকে পিতামাতাকে 12টা ক্লাসে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। 12টা ক্লাস, এই 12টা ক্লাসে আপনাকে অর্থ যোগান দিতে হবে। কারণ 1 থেকে 5 পর্যন্ত একটা প্রাথমিক স্তর বলা হচ্ছে, তারপরে মাধ্যমিক স্তর হলো 6 to 10 পর্যন্ত, তারপরে ইন্টার লেভেল হলো 2টা। আপনারা যদি ইন্টার পর্যন্ত এই 12টা ক্লাস যদি আপনার সন্তানটাকে আপনি অর্থ দিয়ে সময় দিয়ে বাচ্চাটাকে মানুষ করতে পারেন, তাহলে কি হবে? পরবর্তী যে আরো 5টা ক্লাস থাকলো, 5টা ক্লাস হতে হচ্ছে 7 বছর লাগবে। এই 7 বছর আপনার অর্থটা দেওয়া লাগবে না। কিভাবে দেওয়া লাগবে না? এই অর্থটা বাচ্চাটা নিজে সে একটা প্রাইভেট অথবা কোচিং করে তার পড়ালেখার অর্থ যোগান করতে পারবে। কিন্তু এই বাচ্চাটা এই 12টা ক্লাস পড়ার আগেই ঝরে গেল, বলেন তো আর বাচ্চাটা মানুষ হবে? এর দোষটা কার? বাচ্চার না অভিভাবকের? কারণ কি ওই বাচ্চাটা বুঝবে কিন্তু 12টা ক্লাস পাস করার পর জ্ঞান বাড়বে, কিন্তু 12টা ক্লাস জ্ঞান কিন্তু গার্জিয়ানের আছে, কিন্তু এই 12টা ক্লাসে তারা জ্ঞানটা কাজে লাগাচ্ছে না। বাচ্চারা লাগাবে না, কিন্তু পিতা মাতাকে লাগাইতে হবে, কিন্তু আমরা পিতা মাতারা লাগাচ্ছি না। এটা দোষ কার? এই দোষটা কার? এই দোষটা সম্পূর্ণ অভিভাবকের। এই জন্য আমাদের কি করতে হবে? অভিভাবকদের এই 17টা ক্লাসের মধ্যে 12টা ক্লাস আমরা আমাদের মতন করে বাচ্চাটাকে মানুষ করার সর্বোচ্চ চেষ্টা করব। এখন আমরা এই 12টা ক্লাস পড়াইলাম, পড়ানোর পর দেখেন বাচ্চাটা ছেড়ে দেন, সে অনার্সে ভর্তি হলো, মাস্টার্সে পড়লো, তাকে হাজারো বার একটা ছেলে অথবা মেয়েকে বলেন বিয়ে করার কথা, ওরা বিয়ে করবে না। কারণ ওরা জানে বিয়ে করলে আমাকে পরীক্ষা হইতে হয়, খেতে যেতে হবে, নাহলে অন্য কোনো কাজে আমাকে যেতে হবে। আবার একটা মেসেজ, তখন কিন্তু সে বিয়ে করবে না, সে নিজে এস্টাবলিশ হবে। তো এই জিনিসটা আপনাদের বাচ্চাদেরকে মাথায় ঢুকে রাখতে হবে। এই 12টা ক্লাস সচেতন ভাবে আমরা অভিভাবকরা বাচ্চাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে আমরা বাচ্চাদেরকে মেসেজ গুলো দেবো এবং এদেরকে গাইডলাইন দেবো। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এখন যে বিষয়টা হলো মেসেজ 12টা ক্লাস দিলাম, আপনারা কি জানেন একটা কৃষক লোক এক জায়গায় ইনভেস্ট করতে পারে? আপনারা কি জানেন এক জায়গায় ইনকাম দিয়া, এক জায়গায় রোজগার দিয়া আপনার পরিবার চালা যাবে, কিন্তু আপনি বড় কিছু হতে পারবেন না। আজকে যারা প্রতিষ্ঠিত বড় বড় বিজনেসম্যান, বড় বড় ব্যক্তি, বড় বড় চাকরিজীবী, তারা দেখেন 2-3টা কাজে জড়িত, কিন্তু আমরা যারা কৃষক লোক তারা একটা কাজে জড়িত। কি কাজ? আমরা কৃষি কাজ করি, লাখ টাকা আছে, আমরা ব্যবসায় যাওয়ার সাহস পাই না, আমরা লিখতে পারি না, হিসাব জানি না, মানুষের সাথে কথা বলতে পারি না। কিন্তু একটা শিক্ষিত লোক কি করতেছে? সে চাকরি করতেছে, সকালে উঠে কৃষি কাজ করতেছে, বিকেলে যা দেখেন ব্যবসা করতেছে। করে কি করে না বলেন তো? তাহলে তার ইনকামটা কয় জায়গায়? 3 জায়গায়। কেমন? সকাল 6টার সময় উঠে 8টা পর্যন্ত তাই কৃষি কাজের সাথে জড়িত, 10টার সময় অফিস যায়, 4টার সময় আসে, আসার পর দেখবেন বিকেল বেলা আবার একটা ব্যবসা করতেছে, তাহলে 3টা কাজ। তাহলে তাই কৃষি কাজ দিয়ে যদি পরিবার চলে, তার 2টা কাজ আরো থাকবে না বাকি? ওই 2টা কাজের টাকা জমায় দেখেন তাই 2তলায় বিল্ডিং করে, 5তলায় বিল্ডিং করে, প্রতি বছরে জমি কেনে। অথচ আমার বাবা আমার জন্য 10 বিঘা জমি রাখি গেছে, কিন্তু আমার প্রতি বছরে 2-1 বছর পরে জমি বন্ধক দিতে দিতে, বডিক বিয়ে দিতে, বেডাক বিয়ে দিতে জমি খালি বেচাই আর বেচাই। অথচ আমি কিন্তু সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ঠিকই কাজ করি, কৃষি কাজ করি, কিন্তু আমার আয়ে কি বাপা নাই। কেন বাপা নাই? ওই যে একটা আয় দিয়ে শুধু পরিবার চলবে। কি চলবে? পরিবার চলবে, কিন্তু আপনি বড় হতে পারবেন না। একজন সন্তান, আমরা কিন্তু অনেক হিসাব জানি, ক্যালকুলেশন জানি, আমরা এই জায়গায় যারা আছে তারা সবাই জানি। আসলে এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন। গার্জেনদের ধৈর্যের অভাব। কেন অভাব? আমি যদি বলি, এখানে আমরা যারা আছি, জ্ঞানগুলো হলো আমরা বসবাস করি সাধারণত 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়। আমরা যদি গ্রাম থেকে কোনো শহরের লোক যায় তখন বলে শহরের লোক, মানে গ্রাম থেকে শহরের লোক গেলে বলে গ্রামের লোক আছে। আর আমরা যদি শহর থেকে গ্রামের লোক আসে তাহলে আমরা কি বলি?
শহরের লোক আছে। কিসের লোক বলি? শহরের লোক বলে। তাহলে দেখেন আমরা যখন শহরে যাই তারা ওরা বলতেছে আমরা গ্রামের লোক, ওরা যখন আসে আমরা বলি শহরের লোক। আর কোনো জায়গা আছে এরকম উদাহরণ দেওয়ার মতন নাই। তাহলে দেখেন এই যে শহরের লোক গ্রামের লোকের পার্থক্য। এই বাচ্চাগুলো পঞ্চম শ্রেণী মেট্রিক পর্যন্ত পড়ে, এদের বাবা মা কোচিং নিয়ে যায়, কোচিং থেকে আনে, প্রাইভেট নিয়ে যায়, প্রাইভেট থেকে নিয়ে আসে, বাড়িতে পড়া। ওরা সার্বক্ষণিক বাচ্চাটার পিছনে শ্রম দেয়। কিন্তু আমরা কি করলাম, 1 বছরের 3টা অনুষ্ঠান করলাম, 3টা পরীক্ষার রেজাল্ট দেবো, গার্জেনের ডাকাইছি একদিন, ওই দিন কামান নষ্ট করা যাবার না। কি নষ্ট করা যাবে না? কাম নষ্ট করা যাবার নাই। কেন কাম নষ্ট করবে না? আমার ধান নাড়ি দিচ্ছি, আলু গেছি, সব বটে। আবার যখন বাচ্চাটা পেটে আসে, তখন গর্ভবতী হয়, তখন চিন্তা বা চেতনা থাকে, আমার বাচ্চাকে আমি কি করব? ডাক্তার বানাবো, আমি কি বানাবো? ইঞ্জিনিয়ার বানাবো, আমি কি বানাবো? মাস্টার বানাবো। বড় বড় আশা আমাদের মনে থেকে যাবে। বাস্তবে যে আমরা কাজ করতে যাই, আলু আর খেতে যাই, সব আমরা দায়িত্ব পালন করি। আমি কিন্তু এর আগে একটা কথা বলছিলাম, অনেক জায়গায় কথা বলছি এরকম, আমরা গ্রামের লোক সাধারণত, আমরা গ্রামের লোক, আমাদের সম্পদ হলো গরু বাছুর ছাগল। আর শহরের লোক, ওদের সম্পদ হলো বাচ্চা। কেন? ওরা সকাল থেকে উঠে শুরু করে বাচ্চার পেছনে পরিশ্রম করা, আর আমরা শ্রম দেওয়া শুরু করি ওই গোয়াল ঘরে যায় শুরু করি, গোয়াল ঘর পরিষ্কার করি, আপনার বাড়ির উঠান পরিষ্কার করি, রান্না বান্না করি। বাচ্চা কি করলো খোঁজে নেই। আর ওরা সকালবেলা বাচ্চা নাস্তা করে স্কুলে দিয়ে আসি, তারপরে বাড়ির কাজ করে। বলেন কার বাচ্চা মানুষ হবে? আবার দেখেন ওই শহরের লোকগুলো সবগুলো গ্রামের লোক, একটাই শহরের লোক নয়, সবগুলো বাচ্চা মানুষ করার জন্য শহরে গেছে, গ্রাম থেকে তারা শহরে পাড়ি জমাইছে। তাহলে দেখেন আমরা গ্রামের লোক শহরে যা পরিবর্তন হচ্ছি, কিন্তু আমরা একটু গ্রামে পরিবর্তন হলে ভালো হয় না? তাহলে আপনারা পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আপনি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বড় বড় ব্যক্তিগুলো সবগুলা গ্রাম থেকেই জন্ম, শহরে কোনো জন্ম নাই, সবগুলা গ্রামে। আজকে 5 পাস করছে, যায় দেখেন 6 7 8 যায়, সবগুলো শহরে বাচ্চা দিচ্ছে, মেসে দিচ্ছে, বোর্ডিং এ দিচ্ছে, ওরা ওখানে লেখাপড়া করে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হচ্ছে। কিন্তু গ্রাম থেকে হচ্ছে না। কেন? 5ম শ্রেণী পর্যন্ত পিতামাতা গ্রাম থেকে দেখতেছে, তারপরে আর পারতেছে না। ভালো একটা টিউশনি দেবে, ভালো একটা টিচার খুঁজে, টিচার পায় না, প্রাইভেট টিচার পায় না। কেন পায় না? যারাই ভালো স্টুডেন্ট তারা সবাই শহরে যায়, মেসে থেকে পড়ালেখা করে। ঠিক না? ঠিক বললাম? ভালো টিচার পাওয়া যায় না। কেন যায় না? পরিবেশ নাই বলা হয় গ্রামে। যদি ওরা গ্রামে থাকতো, ওদেরও পরিবেশ নষ্ট হয়ে যেত। আমি আশা করতেছি আপনাদের স্টুডেন্টটাকে, আপনার সন্তানটাকে অবশ্যই 12টা ক্লাস, তার মধ্যে অলরেডি আমাদের এখানে যারা বাচ্চারা অলরেডি 5ম শ্রেণী পাস করে ফেলছে, আর 7টা ক্লাস আছে। কয়টা ক্লাস? এই 7টা ক্লাস যদি আপনি আজকে ইনভেস্ট না করেন, আপনার পিছনে বাচ্চাটা ইনভেস্ট করতে পারবে না। কখন? যখন আপনি বৃদ্ধ হবেন, আপনার ঔষধ বিল আসবে 4000, তার ইনকাম হলো 8000, বউ সাওয়া নিয়ে খাইতে তার আটে না, মা বাবার ঔষধ কিনবে কি? তখন আমরা কি করি? মা বাপ তাদেরকে দোয়া না দিয়ে বদয়া দেয়। হ্যাঁ, মোর বউ দেখতে পারে না, লোক দেয় না, মোর বেটা কিছু দিবে দেয় না। আসলে বেটা যে ইনকাম কম সেটা আমরা জানি না। আপনারা যা এখানে যে আছেন অভিভাবকরা, বলেন তো আপনারা কয়জন শ্বশুর শাশুড়িকে পূর্ণাঙ্গ ভাবে দিতে পারেন? ইচ্ছা থাকলে আপনারা পারেন না। কারণ কি? আপনাদের স্বামীর আয় কম। 10 টাকা আপনার না আপনার স্বামীর? অবশ্যই আমাদের গার্জিয়ানের। তাহলে এটা আপনারা সচেতন হন, এখন থেকে এই উপলব্ধিগুলো মনের মাঝে আসবে। যেমন আমাদের পায়রা বন্ধে বেগমরোটা স্থানে এখানে বয়েজ স্কুল ছিল না, অনেক কাঙ্ক্ষিত ভাবে এই স্কুলটা করছি। এই স্কুলটা করার ক্ষেত্রে অনেকের প্রশ্ন বিধ্বস্ত, এখানে তার বাবার নামে স্কুল দিচ্ছে। আপনারা কি জানেন এই 2 বছরে আমাদের স্কুলে প্রায় 6 লাখ টাকার উপরে ডোনেশন দিচ্ছি। হয়তো বা আপনারা প্রতি মাসে বেতন দিচ্ছেন, অনেকে বেতন দিতে সমস্যা করেন, তাও আমরা কিছু বলি না। কিন্তু ডোনেশনটা কত প্রকার যায় সেটা একটা প্রতিষ্ঠান যারা করে তারাই শুধু জানে ডোনেশনটা কত যায়। 6 লাখের উপরে আমরা শুধু ডোনেশনে দিচ্ছি। আপনারা তো মনে করেন শুধু আপনারা মনে করেন হয়তো বা বুঝি আমরা 500 টাকা 400 টাকা দিচ্ছি, আমরা মহা কিছু দিয়ে দিচ্ছি। আমি যে কথা বললাম ডোনেশন, যে জিনিসটা হলো, আপনারা কি জানেন এই দেশের সরকার সর্বোচ্চ ডোনেশন দেয় শিক্ষা ক্ষেত্রে।
আপনি বাবা মা 500 টাকা ডোনেশন দেন, একটা হাই স্কুলের বেতন সর্বনিম্ন টিচারের 8 থেকে 10 লাখ টাকা। বলেন তো এই টাকাটা সরকার ডোনেশন দেয় না? কেন দেয় বলেন তো? শুধু আপনার বাচ্চাটা মানুষ করার জন্য। কিন্তু আমরা কি এগুলো উপলব্ধি করি? মনে করি উপলব্ধি করি না। সেদিনকে একজনকে বললাম সরকার ডোনেশন দেয়, এখন ওই গার্জেন বলছে সরকার ডোনেশন কি দেয়? পরীক্ষার সময় পরীক্ষার ফি নেয়, ফি হচ্ছে মেট্রিকের সময় রেজিস্ট্রেশন ফি নেয়, ফি ফর্ম ফিল আপ ফি নেয়, এই কথাগুলো বলে। আসলে পরীক্ষার সময় যে পরীক্ষা হয় তখন খাতা লাগে না, এই টাকাটা সরকার কোথায় পায়? এই জন্য টাকা নেয়, খাতা কাটার জন্য নেয়, পরীক্ষা রুম গার্ড থাকে তাদেরকে দেয়, কিন্তু টিচারের বিলের জন্য নেয়। তখন কয় ভাই আমি তো বুঝি নাই। আসলে আপনাদের জানতে হবে কত কোটি টাকা ইনভেস্ট করে সরকার এখানে, শুধু আপনার বাচ্চা আমার বাচ্চা মানুষ করে দিন। আমরা বুঝি না, কিন্তু বাচ্চা না মানুষ করলে আজকে আমার জাতি সমাজ দেশ উন্নয়ন হবে না। আমাদের এখন করণীয় যে কাজটা হলো, এই যে প্রতিষ্ঠান, এখানে অনেক প্রতিষ্ঠান আছে, যেমন শালমারা স্কুল আছে, ব্রাহ্মপুর স্কুল আছে, হরিগঞ্জ হাই স্কুল আছে। এই স্কুলগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে, এই স্কুলগুলোর ক্যাটাগরি জানতে হবে। এরা যে সরকারি স্কুল, আপনারা দেখেন একটা স্কুলে প্রতিদিন 6টা ক্লাস হওয়ার কথা। কয়টা ক্লাস? 6টা ক্লাস, কিন্তু 6টা ক্লাসের বদলে 3টে ক্লাস হচ্ছে। বলেন তো আর 3টে ক্লাস বাচ্চাটা কি করে? অবশ্যই খেলাধুলা করে। তাহলে এই 6টা ক্লাসের 3টে ক্লাস যদি খেলাধুলা করে, 3টে ক্লাসের পড়া কি আরো বাড়বে না কমবে? অবশ্যই পড়ালেখা কমে যাবে, কারণ কি ওই খেলতে যাওয়া তো তার স্মরণ শক্তিটা কমে যাবে। তাহলে আমাদের স্কুলে সর্বপ্রথম একটা জিনিস পাবে, 6টা ক্লাস, প্রতিদিন 6টা ক্লাস হবে, একটা ক্লাসও মিস দেওয়ার সুযোগ নাই। এখানে খেলার মাঠ নাই, খেলার সুযোগও নেই। তাহলে বাচ্চাটা শয়তানি করার সুযোগ আছে না। তাহলে 1 নম্বর বিষয়টা গেল। 2 নম্বর বিষয়টা হলো, কোন স্কুলে আপনি পড়াইতে যান, যে কোনো স্কুলে, দুই নম্বর বিষয়টা একটু মাথায় রাখেন। আমাদের স্কুলের বৈশিষ্ট্যগুলো আমি একটু বুঝে বুঝে বলতেছি। কি সময় দেওয়া যাবে? কি খারাপ লাগতেছে? তাহলে কথা শেষ করে দেই। 2 নম্বর বিষয়টা, একটা স্কুলে, আমি যে স্কুলগুলোর নাম বললাম, বেগুনবাগিচা বালিকা স্কুলে, প্রতিটা স্কুলের পাশে দেখা একটা করে কোচিং সেন্টার আছে। কি আছে? প্রতিটা বাচ্চা 3টার পর স্কুল ছুটি দিল, 4টার সময় যায় দেখেন কোচিং এ ঢুকছে। কয়টা ক্লাস? 2টা ক্লাস। কোচিং বিলটা 5 থেকে 700 টাকা তাদের কোচিং বিলটা। স্কুল ফিরে কোচিং এ যায় না, হলে বলে বাচ্চার পড়ালেখাই হয় না। ঠিক না ঠিক বলছি? এখানে আছে কয়টা বাচ্চা কোচিং করে জিজ্ঞেস করেন তো? 2 বছর ধরে স্কুল চালাচ্ছি, একটা বাচ্চা কোচিং করাই নেই, প্রাইভেট পড়ে নেই। তাতে দেখছেন আমাদের বাচ্চা বিতর্ক দেয় নাই, বিতর্ক প্রতিযোগিতা কথা বলে নাই। বাচ্চাদের অভিভাবকরা এখানে যারা আছে তারা জিজ্ঞেস করেন তো, নিজেকে প্রশ্ন করেন তো, আমার বাচ্চাটা আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে দেখেন আপনার বাচ্চাটা 6টা ক্লাস হলে তার কোচিং আর লাগবে না। আজ থেকে 10 বছর পিছনে যাওয়া দেখেন কোচিং একটাও ছিল না। সবগুলো স্কুলে 6টা ক্লাস 6টাই ছিল। আগের টিচারেরা আন্তরিক ছিল, ওদের ক্লাসগুলো ফাঁকি দিত না। আজকের টিচারেরা আন্তরিক নাই, ক্লাস ফাঁকি দিচ্ছে, বাচ্চাগুলো সবগুলো কোচিং এ যাচ্ছে। কি ভুল বলছি আমি কথাটা? আমাদের স্কুলে রাখতে পারলে আপনাদের বাচ্চাটা যেমন কোচিং প্রাইভেট লাগবে না। যখন লাগবে আমরা নিজেরাই বলবো, কারণ কি নিউটনে যায় আমরা বলতে পারি। 2টা অপশন গেল। 3 নম্বর অপশনটা, কোন স্কুলে দেখেন তো মাসিক কোন পরীক্ষা দিয়ে হয়, সাপ্তাহিক পরীক্ষা হয় না। আমাদের স্কুলে প্রতি মাসে ক্লাস হবে, 3 দিন 6টা সাবজেক্টের পরীক্ষা হবে। বলেন তো এটা ভালো না খারাপ? কোচিং এ প্রতি সপ্তাহে পরীক্ষা নেয়, কি নেয়? কোচিং এ প্রতি সপ্তাহে পরীক্ষা নেয়। এই পরীক্ষার জন্য কোচিং এ দেয়। সেই পরীক্ষাটা যদি এই স্কুলেতে হয়, কোচিং এ দেওয়া লাগবে? তাহলে একটা জিনিস থেকে বাঁচলেন না। কারণ কি আপনারা জানেন, আমি যদি একটা কাজ 3 দিন না করি, কয়দিন? 3 দিন যদি না করি, ওই কাজটা 4 দিনের দিন করতে গেলে আমাকে কাজটা বিরক্ত লাগে, ভালো লাগে না। ঠিক না ঠিক? তাহলে এই বাচ্চাগুলোর জীবনে যদি 3 মাস 4 মাস পর পর পরীক্ষা আসে, তখন কি তাদের ভালো লাগে? লাগবে না। তাহলে ওদের যদি প্রতি মাসে পরীক্ষা থাকে, তাদের মনে শান্তি থাকে, আমি তো পরীক্ষা দেই, ভয় আর লাগবে? এটা ভালো দিক না খারাপ দিক? আমার কথাগুলো বুঝে যাচ্ছে? 3 নম্বর গেল। এখন 4 নম্বর বিষয়টা আসতেছে আমাদের। একটা বাচ্চা
প্রতিটা বাচ্চা মানে সকল বাচ্চাকে অংশগ্রহণ করি। বিতর্ক প্রতিযোগিতা করলে কি লাভ হয় এটা জানেন? জানেন না, অনেক অভিভাবক জানেন। বিতর্ক প্রতিযোগিতা করলে বাচ্চাটার রিডিং করার দক্ষতা বাড়ে, শুদ্ধ ভাষা হয়, কথা বলার স্পিড বাড়ে, এই জিনিসগুলো তৈরি করার জন্য এবং আন্তর্জাতিক দেশি সব তথ্য তাদেরকে রাখতে হয়। পঞ্চম বিষয়টা আসতেছে, আমরা যে বিষয়টা রাখছি সাধারণ জ্ঞানের ক্লাস। কি ক্লাস? সাধারণ জ্ঞানের ক্লাস। একটা বাচ্চা মাস্টার্স পাস করার পর তাকে চাকরির জন্য সাধারণ জ্ঞানের বই পড়তে হয়। কোন জ্ঞানের? বাংলাদেশ বিশ্ব পরিচিতি একটা বই আছে, এই বইটা পড়তে হয়। এই বইটা আমরা 6 দিচ্ছি। বাচ্চাটা 10 বছর যদি এই বইটা পড়ে, চাকরির জন্য কি এই বইটা পরবর্তীতে আর পড়া লাগবে? লাগবে না। তাহলে আমরা এখন থেকে তাকে এই অভ্যাসটা করাচ্ছি, সে সাধারণ জ্ঞান পড়বে। সাধারণ জ্ঞান বই পড়লে তার সাধারণ জ্ঞান সম্পর্কে, সারা বাংলাদেশ সম্পর্কে সে জানবে। এটা ভালো না খারাপ? আপনারা নিজে বলেন তো। আমার যে পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা প্রতিষ্ঠানে এই কাজগুলো আছে, দেখাতে পারবেন? আর একটা সবচেয়ে বড় কাজ আছে, যেটা হলো আমাদের অতিথি একজন বক্তৃতায় বলে গেছে, আপনারা মনে রাখছেন কি রাখেন নাই জানেন না। একটা বাচ্চা যখন একটা স্কুলে যায়, সেই স্কুলে যায় কি করে, অভিভাবকরা কিভাবে জানবে বলেন তো? আপনারা তো এমন অভিভাবক, টিচারের সাথে যোগাযোগ রাখলে মানে খাওয়াইতে হবে ভয় লাগে। আর শহরের স্কুলেরা টিচারেরা বিরক্ত থাকে, তখন কোন অভিভাবক কি কথা কয় আর কি চোদনটা দেয় আর কি গালিটা দেয়, কি বকাটা দেয়। কিন্তু আমরা কথা কইতে ভয় করি। আমরা একটা বিষয় রাখছি, আপনার বাচ্চাটা স্কুলে আসে কি করলো আর না করলো, এর জন্য আমরা একটা বাচ্চা যদি কোনো সমস্যা করে মোবাইল করি, অভিভাবককে বলি। দ্বিতীয়ত হচ্ছে, যদি বাচ্চাটা 2 দিন না আসে, তাকে আমরা মোবাইলে গার্জেনের সাথে যোগাযোগ রাখি। এটা ভালো দিক না খারাপ দিক? এই বলেন তো, অত্র এলাকায় কোন প্রতিষ্ঠানটা অভিভাবকের সাথে যোগাযোগ রাখে মোবাইল করে? আপনি বলতে পারবেন? একটা প্রতিষ্ঠান আছে। একটা পার্শ্ববর্তীতে কিন্তু আরো কেজি স্কুল যেটা বলা হচ্ছে, প্রাইভেট স্কুল অনেক আছে, কিন্তু একটা স্কুলে অভিভাবকদেরকে কি করে না, খোঁজ করে না। আমরা প্রতিনিয়ত মোবাইলে কথা বলি। আপনারা যারা অভিভাবক আছেন 6 to 8 পর্যন্ত, তারা তো আছেন, বলেন আমরা কি কোনো কথাটা ভুল বলছি? ভুল বলছি? যোগাযোগ রাখে কি রাখে না? তাহলে আর কিছু চাই আমরা একটা প্রতিষ্ঠানের জন্য। আরো একটা বিষয় অনেকে বলা হচ্ছে এই প্রতিষ্ঠানটা কোন শ্রেণী থেকে চলবে, এটা কিন্তু আমরা অনেকে জানি, মনে করি 6 to 8 পর্যন্ত। আসলে আমাদের প্রতিষ্ঠানটা 6 to 8 পর্যন্ত না, 6 to 10 পর্যন্ত। আমরা এখান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়াই যাবে বাচ্চারা। আপনারা জানেন, হয়তো বা জানেন, অনেকে জানে না। আপনাদের বাচ্চারা এখানে যে ভর্তি হচ্ছে, সরকারি যে উপবৃত্তিটা আছে, কি বৃত্তি? উপবৃত্তি। যদি আপনার কাগজ ঠিক থাকে, কি থাকে, আপনার যদি কাগজ ঠিক থাকে, সরকার উপবৃত্তি দেবে। আমরা এই উপবৃত্তিটা গেলবারে আমাদের প্রায় 26টা বাচ্চা 6 এর উপবৃত্তি হচ্ছে। এখন বলেন, প্রাইভেট স্কুলে উপবৃত্তি হয় কি? হয়। এটা করে নেওয়া, এটা উপবৃত্তি করে নেওয়া যায়। আমরা করছি। আপনারা যে 6 এ বাচ্চাদেরকে দেবেন, উপবৃত্তির যে টাকাটা পাবেন, এই টাকাটা হলে বাচ্চাটা মানুষ হবে। আপনার প্রাইভেট কোচিং এ কোনো টাকা দেওয়া লাগবে না। আবার ওই বাচ্চাটা 2 বেলা যাওয়ার সুযোগ নেই, ওই বাচ্চাটা খেলার কোনো সুযোগ নেই। ওই বাচ্চাটা যদি শয়তানি করে মোবাইল করে বলে দেবো আপনাকে, আপনার বাচ্চাটা এই সমস্যা করছে, এখন আপনার বাচ্চাটাকে আপনি ঠিক করেন। এতগুলো ফ্যাসিলিটি থাকার পরেও যদি আপনি আপনার সিদ্ধান্ত নিতে ভুল করেন, এটা আমার অপরাধ নয়। আমি আমার সেবা দেওয়ার চেষ্টা করবো। আপনারা যদি আমার সেবা ভালো লাগে নেবেন, 2 জন কাকে বলবেন, শুধু একাই নিতে চাইলে হবে না, পার্শ্ববর্তী 2-4 জন কার আছে তাদেরকে বলবেন। আজকে যে আমরা আছি, অবশ্যই আমরা একটি বেলা মানে 2টার মধ্যে আমরা এখান থেকে ছেড়ে দেবো। ততক্ষণে আপনাদের স্থির হয়ে দেখতে হবে। কারণ কি, আমি আমার সন্তানের জন্য আছি, আমি অন্য কারোর জন্য আসি নাই। কারণ কি, আজকে আমার যদি সন্তানটা নষ্ট হয়ে যায়, আমি 3 দিন ভাতে খাবার নেই। কয়দিন ভাত খাবার নাই?
তখন যদি না খাওয়া থাকা যায়, এখন তো আমরা 1 ঘন্টা নাহলে না খাওয়া থাকবো বাচ্চাটা মানুষ করার ক্ষেত্রে। কিন্তু অমানুষ হলে তো আমরা 7 দিন খাবোই না, 6 মাস না খাওয়া থাকবো। অনেকে স্ট্রোক হয়ে মারা যায়। কার জন্য মারা যায়? এই সন্তানের জন্যই মারা যায়। কি ভুল বলছি আমি কথাটা? তাহলে এই সন্তানটা মানুষ করার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ মার। আমরা বলি একটা কথা, আমরা মারা এত পরিশ্রম করে আমাদের লাভ কি? আপনারা কি জানেন? সন্তান যদি একটা ভালো হয়, সন্তান যদি একটা ভালো হয় বাবার নাম হয়, সন্তান খারাপ হলে মার নাম হয়। মাটা খারাপ ওই জন্য সন্তানটা খারাপ। যদি সন্তানটা ভালো হয় তাহলে বাবা ভালো, ওই জন্য সন্তানটা ভালো হয়েছে। তাহলে সেই আলোকে দেখেন আপনারা এখানে সবাই মা আছে। সফলতার ক্রেডিট না পেলে ব্যর্থতার ক্রেডিট নেওয়া যাবে না। এই জন্য আমাকে সফলতার ক্রেডিটের জন্য নয়, ব্যর্থতার ক্রেডিটের জন্য আমাকে আমার কাজ করতে হবে, যদি আমার ব্যর্থতার ক্রেডিট না আসে। আমার একটা ক্ষেত্রে দেখেন, ঘরে হইতে আমাদের পিতা মাতার চেয়ে পিতারা অনেক আগে মারা যায়, এবং বিধবা দেখা যায় মেয়েরাই বেশি থাকে, মহিলারা বেশি থাকে। সেই ক্ষেত্রে একটা বাচ্চা শেষ বয়সে মাদেরকে দেখতে হয়। যখন বাচ্চাটা মানুষ হবে না, ওই দুর্ভোগে পড়বে ওই মা। বাবা কিন্তু খুব কম পড়ে। কারা কম পড়ে দেখেন তো? বাবারা পড়ে না মারা পড়ে? আপনারা বলেন কারা দুর্ভোগে বেশি পড়ে? কারা পড়ে? মারা না, বাবারা খুব কম। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে। মারা দুর্ভোগে পড়ে, আপনাদেরকে আগাম সব চেষ্টা করতে হবে। কারণ কি, আপনার সন্তানটাকে কোন স্কুলে ভর্তি করাবেন, কিভাবে ভর্তি করাবেন, কোথায় ভর্তি করালে ভালো হবে, এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি সেরা, আমার স্কুল আমার উপকার, ভালো স্কুল নাই এই কথাটা আমি বলবো না। আমি কিন্তু আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানের নাম বলছি। যেখানেই ভালো হবে আপনার বাচ্চাটাকে সেখানে এডমিশনে ভর্তি করাবেন। আপনি টাকা দেখবেন না, পয়সা দেখবেন না, আপনার কথা হলো বাচ্চাটাকে মানুষ করতে হবে। যদি আপনার বাচ্চাটা অমানুষ হয়ে যায়, মানুষ না হতে পারে, এর শেষে দেয় এর হেনস্থটা আপনাকে হতে হবে, আমাকে নয়। কিন্তু আমাদের এখান থেকে একটা লাভ আছে, সে লাভটা হলো একটা বাচ্চা যখন মানুষ হবে তখন আমরা কিন্তু গর্বের সাথে বলতে পারবো ওই আমাদের স্টুডেন্ট, ও আমাদের ছাত্র। আমরা কোনো সময় যদি তার কাছে যা দাঁড়াই, সে আমাকে সর্বোচ্চ ভালোবাসা দেবে, সর্বোচ্চ স্নেহ করবে, এবং সর্বোচ্চ কি করবে? সম্মান করবে। এই আশা আমাদের কাজ। যাই হোক, আপনাদেরকে একটা কথা আহ্বান করে জানাই, আপনারা অবশ্যই আমাদের স্কুলে আপনারা বাচ্চা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, এই আশাই করি আমি। কারণ কি, আমাদের যে কারুকলাম কার্যক্রম, আমার মনে হয় না অত্র এলাকায় কোনো প্রতিষ্ঠান আছে, যদি তাকে শুধু 5 স্টারে আছে, অথবা রংপুরে বড় বড় স্কুল আছে, যেখানে একটা বাচ্চার ভিতর সর্বনিম্ন 6 বাচ্চা 1 থেকে 1,500-এর উপরে। আপনাদেরকে বিরক্ত অনেক করলাম, আসলে বাস্তববাদী আমরা জ্ঞান দিলাম না, এগুলো কথা আমরা সবাই জানি, কিন্তু আমরা মানি না। না মানার কারণে আমরা দুর্ভোগে পড়ি। কারণ কি, আমরা জানি আমাদের 2টা থালাতে যদি একটা ভালো খাবার দেয়, একটা খারাপ খাবার দেয়, আমরা কিন্তু খারাপ খাবারটা কেউ খাবে না। আমরা কিন্তু ওখানে ঠিকই যত চেষ্টা করি, গায়ের উপর করি, যা কিছু করি, আমরা খাবারটা কিন্তু ভালো ছিনিয়ে নেব। এইরকম আপনাদেরকে চেষ্টা করতে হবে। আমার বাচ্চাটাকে ভালো প্রতিষ্ঠান, ভালো শিক্ষার মান কোথায়, এই জায়গাটা খুঁজে ওখানে ভর্তি করে, হয় 2 কিলো দূরে, হয় 10 কিলো দূরে, বা 15 কিলো দূরে। আপনি বলবেন আজকে আমার পায়রা বন্ধু এত দূর বাচ্চাকে দেবো, ভালো কথা, মেট্রিক পাস করার পর কোথায় দেবেন? আপনার বাড়িতে কি কলেজ আছে? আছে কারো কলেজ? অবশ্যই পায়রা বন্ধু মিঠাপুর সটিবাড়িতে দিতে হবে। ইন্টার পাস করাইলাম, তারপরে কোথায় দেবো? এই পায়রা বন্ধু হবে? অবশ্যই অনার্সের জন্য আমাকে যেতে হবে রংপুরে। কোথায়? অনার্সে যেতে হবে না? যদি ভার্সিটিতে চান্স পায়, রাজশাহী, ঢাকা, দিনাজপুর, যেখানে চান্স পায় ওখানে যেতে হবে। আপনি চাইলেও আপনার বাড়িতে থেকে শিক্ষা অর্জন করতে পারবেন না। অনেকের মন্তব্য হলো, আমার বাচ্চাটা ছোট আছে, এত দূর দিন। ওই যে পিতা মাতার একটা গর্ব আছে, বাচ্চা বলে ছোট আছে, দেখেন চেহারার হাত ধরে চলে গেছে, পিতা মাতারটা এলাও ছোট আছে। হয় না এরকম? হচ্ছে না? 8ম শ্রেণী 6-এর বাচ্চা, 7-এর বাচ্চা চলে যাচ্ছে না? যাচ্ছে। আসলে ছোট বলতে কিচ্ছু নাই। আপনি যেমন কোয়ালিটিতে বাচ্চাটাকে মানুষ করতে যাবেন,
ওই কোয়ালিটিতে বাচ্চাটা মানুষ হবে। আর একটা কথা না বললে নয়, আপনার হাই স্কুলে একটা বাচ্চাকে পাঠাই দিলেন, মেয়ে বাচ্চাকে, কি বাচ্চা, একটা বাচ্চা ছেলের সাথে কথা বলতেছে, একটা মেয়ে বা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতেছে, আপনারা তথ্য পাবেন জীবনেও? আপনার সুযোগ নেই। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাটা পড়াইলে একটা মেয়ের সাথে কথা বললেও সাথে সাথে মোবাইলে কল যাবে। তাহলে বাচ্চাটাকে আপনি ঠিক করতে পারবেন কি পারবেন না? আর ওখানে তো আপনাকে 1 বছর কাল সারা জীবন পড়ালে জীবনে কল করে হবে না। তাহলে আপনি দেখেন আপনার বাচ্চাদের গাইডলাইন কোথায় ভালো পাবে। তারপরে বলার পরে যদি আপনি না বোঝেন, এটা আমার দায়িত্ব না। এই প্রতিষ্ঠানটা যদি আমি শহরের বুকে দিতাম তাহলে আমাকে এত খাটনি করা লাগতো না। কিন্তু ওখানে আর একটা বেশি জিনিস লাগতো, আমাকে অর্থ যোগানটা বেশি দেওয়া লাগতো। অর্থ যোগান বলতে এই যে 6 লাখ টাকা ডোনেশন দিছি, আমাকে 30 থেকে 35 লাখ টাকা দিয়ে শুরু করা লাগতো। এই অর্থটা না থাকার কারণে শহরের বুকে প্রতিষ্ঠান দেওয়া ছোট। আশা করতেছি এই প্রতিষ্ঠানটা দাঁড় করার পরে আমি শহরে উদ্যোগ নেব প্রতিষ্ঠান দেওয়ার জন্য। আপনাদের বাচ্চাগুলো কোনো এক সময় মেট্রিক পাস করে কলেজে যা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, এটা আমাকে সুযোগ দিতে হবে। আমাদের সবগুলো দায়িত্ব চিন্তা চেতনায় রাখছি। আসলে বাস্তবতা বাস্তবায়ন করতে গেলে সময়ের প্রয়োজন। তা ঠিক আছে, আমি মোটামুটি কথা বললাম। আমাদের পুরস্কার বিতরণ আছে, আমাদের সময়ের প্রয়োজন আছে। আমরা 2টার মধ্যে অনুষ্ঠান শেষ করে দেবো, আপনারা চলে যাবেন। বিরক্ত হবেন না, কারণ হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য আছেন, আমি আপনার সন্তানের জন্যই আছি। আমি আপনার সন্তানের জন্য কথা বলতেছি, আপনি আপনার সন্তানের জন্যই কথা শুনতেছেন। তাহলে এইভাবে আন্তরিক হতে হবে। সকলকে সুস্বাস্থ্য কামনা করে সকল প্রতি সালাম রেখে আমি এখানে আমার কথা শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম।